আজকের ক্লাসে আমরা এই হাইড্রোলজিক্যাল সাইকেল বা এই জল চক্র সম্পর্কে ডিটেলসে জানার চেষ্টা করব। ঠিক আছে, দেখো যে আমরা সকলেই জানি জলের আরেক নাম জীবন, তাই তো? যে পৃথিবীতে কোনো জীবের পক্ষেই জল ছাড়া বেঁচে থাকা সম্ভব নয়, তাই কি না? তো এই পৃথিবীতে যত জল আছে, পৃথিবীতে যত পরিমাণ জল আছে, পৃথিবীর মোট জলের আমরা জানি প্রায় 97%, 97%, প্রায় বলছে কিন্তু প্রায় 97% জলই হচ্ছে সাগর মহাসাগরের লবণাক্ত জল। ওকে, আর এই জন্যই এই সাগর মহাসাগরকেই কিন্তু বায়ুমণ্ডল বলা হয়। আর এই বায়ু মানে কি? জল, তাই তো? দেখো পৃথিবীতে যত জল আছে তার প্রায় 97% বা 97% জলই হচ্ছে সাগর মহাসাগরের লবণাক্ত জল। আর মাত্র প্রায় 3% বা 3% জল হচ্ছে স্বাদু জল বা মিষ্টি জল। তো এই স্বাদু জল কোথায় আছে? এই স্বাদু জল দেখো যে নদ নদীর জল, জলাশয়ের জল, হ্রদের জল, মাটির তলার জল বা ভৌমজল, বরফে আবদ্ধ জল বা হিমবাহের জল, সব জল মিলে মাত্র কত? মাত্র 3%। ক্লিয়ার? দেখো তো এই যে জল কি হয়? জল চক্রাকারে এক মণ্ডল থেকে আরেক মণ্ডলে চক্রাকারে সঞ্চালিত হয়। ঠিক আছে, আর এই চক্রাকার সঞ্চালনকেই বলা হয় জল চক্র। ঠিক আছে, কিরকম? দেখো যে এই যে বায়ুমণ্ডল বা সাগর মহাসাগরের জল কি হয়? সাগর মহাসাগরের জল প্রথমে বায়ুমণ্ডলে প্রবেশ করে। তাহলে বায়ুমণ্ডল থেকে জল বায়ুমণ্ডলে আসে। ঠিক আছে, বায়ুমণ্ডল থেকে জল শিলামণ্ডলে আসে। শিলামণ্ডল মানে কি? স্থলভাগ। ঠিক আছে, আবার এই শিলামণ্ডল বা স্থলভাগ থেকে পুনরায় জল কোথায় চলে যায়? বায়ুমণ্ডলে প্রবেশ করে, তাই তো? বা সাগর মহাসাগরে প্রবেশ করে। তো এই জল এই যে চক্রাকার পথে সঞ্চালিত হয়, এই জলের এই চক্রাকার সঞ্চালনকেই বলা হয় কি? জল চক্র বা হাইড্রোলজিক্যাল সাইকেল। এবার আমরা দেখে নেই চলো যে এই হাইড্রোলজিক্যাল সাইকেল বা জল চক্র কিভাবে সম্পন্ন হয়। ঠিক আছে, দেখো মনে করো এই সমুদ্র আছে, সাগর মহাসাগর বা বায়ুমণ্ডল আছে, তাই তো? তো এই সাগর মহাসাগরের জল কি হয়? সাগর মহাসাগরের জল এই সূর্যের তাপে, তাই তো? সূর্যের তাপে বাষ্পীভূত হয়, তাই তো? জলের বাষ্পীভবন বা ইভাপোরেশন হয়, তাই তো? তাহলে জল সাগর মহাসাগরের জল বাষ্পীভূত হয়ে কি হয়? বাষ্প আকারে বায়ুমণ্ডলে প্রবেশ করে, তাই তো? তাহলে দেখো বায়ুমণ্ডলের জল বাষ্প হয়ে কোথায় প্রবেশ করলো? বায়ুমণ্ডলে প্রবেশ করলো। ঠিক আছে, এবার বায়ুমণ্ডলে গিয়ে কি হয়? বায়ুমণ্ডলে গিয়ে ওই বাষ্পের ঘনীভবন বা কনডেনসেশন ঘটে। ওকে, তো ঘনীভবন বা কনডেনসেশন ঘটলে বাষ্প কি হয়? মেঘে পরিণত হয়। ওকে, এবার মেঘের থেকে কি হয়? মেঘের থেকে বৃষ্টি রূপে সেই জল মেঘের থেকে বৃষ্টি রূপে ভূপৃষ্ঠে নেমে আসে, তাই তো? বা এই বাষ্প কি হয়? উঁচু পার্বত্য অঞ্চলে কি হয়? তুষার রূপে উঁচু পার্বত্য অঞ্চলে বরফ রূপে জমা হয়, তাই তো? মনে রাখবে এই বৃষ্টিপাত আর তুষারপাতকে একসঙ্গে অধঃক্ষেপণ বা প্রেসিপিটেশন বলে, তাই তো? তার মানে কি বলতে পারি? দেখো যে বায়ুমণ্ডলে যে জল প্রবেশ করলো, বাষ্প আকারে যে জল প্রবেশ করলো, সেই জল কি হলো? অধঃক্ষেপণ বা প্রেসিপিটেশন রূপে, মানে বৃষ্টিপাত ও তুষারপাত হিসাবে কি হলো? ভূপৃষ্ঠে নেমে এলো। তাহলে ভূপৃষ্ঠে নেমে এলো মানে কি? ভূপৃষ্ঠটা মানে কি? স্থলভাগ, তাই তো? মানে কি? শিলামণ্ডল, তাই তো? তাহলে বায়ুমণ্ডল থেকে জল আবার কি হলো? শিলামণ্ডলে নেমে এলো, তাই তো? এবার শিলামণ্ডলে আসার পরে কি হবে? দেখো যে কিছু জল কি হয়? কিছু জল এই ভূপৃষ্ঠের উপর দিয়ে, তাই তো? ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হয়ে আবার সমুদ্রে ফিরে যায়। তো ভূপৃষ্ঠের উপর দিয়ে জলের প্রবাহ কি বলা হয়? কি? পৃষ্ঠ প্রবাহ বা রান অফ, তাই তো? আবার কিছু জল কি হয়? কিছু জল মৃত্তিকার স্তরে বা শিলা স্তরে প্রবেশ করে, তাই তো? প্রবেশ করে কি হয়? এই চুয়ে ভূ অভ্যন্তর দিয়ে, তাই তো? ভূ অভ্যন্তর দিয়ে চুয়ে প্রবাহিত হয়ে গিয়ে আবার জলাশয়, সমুদ্র এগুলোতে গিয়ে মেশে। তো এই মৃত্তিকা স্তরে জল এই যে চুয়ে প্রবাহিত হয়,
ঠিক আছে, মৃত্তিকার স্তর দিয়ে অভ্যন্তর দিয়ে যে জল চুয়ে প্রবাহিত হয় সেটাকে বলা হয় অন্তঃপ্রবাহ, তাই তো। আর কিছু পরিমাণ জল কি হয়, কিছু পরিমাণ জল ভূ অভ্যন্তরে গিয়ে ভৌমজল রূপে জমা হয়, তাই তো। তাহলে দেখো, তাহলে এই সমুদ্রের জল বাষ্পীভূত হয়ে কোথায় গেল, মানে বায়ুমণ্ডলের জল বাষ্প হয়ে কোথায় গেল, বায়ুমণ্ডলে গেল, তাই তো। এবার বায়ুমণ্ডলে বাষ্পের কি হলো, ঘনীভবন বা কন্ডেনসেশন হলো, বা এবার এই কন্ডেনসেশন থেকে কি মেঘের তৈরি হলো, তার থেকে বৃষ্টিপাত হলো, তাই তো। তাহলে বৃষ্টিপাতের মাধ্যমে বায়ুমণ্ডলের জল বা তুষারপাতের মাধ্যমে বা প্রেসিপিটেশনের মাধ্যমে বায়ুমণ্ডলের জল কি হলো, শিলামণ্ডলে প্রবেশ করলো, তাই তো। এবার শিলামণ্ডল থেকে জল আবার প্রবাহিত হয়ে কোথায় মিশলো, সমুদ্র, সাগর, মহাসাগরে বা বায়ুমণ্ডলে গিয়ে মিশলো, তাই তো। এভাবে জলচক্র সম্পন্ন হয়। এখানে একটা কথা বলে রাখি, দেখো যে পরিমাণ বৃষ্টির জল, মানে বায়ুমণ্ডলের জল প্রেসিপিটেশন বা বৃষ্টিপাত বা তুষারপাত রূপে শিলামণ্ডলে প্রবেশ করলো, তাই তো, শিলামণ্ডলে নেমে আসলো বা ভূপৃষ্ঠে নেমে আসলো, তার সবটাই কিন্তু প্রবাহিত হয় না। কিছু পরিমাণ জল কি হয় বলতো, কিছু পরিমাণ জল আবার কি হয়, এই ভূপৃষ্ঠ থেকে বাষ্পীভূত হয়ে যায়, শিলামণ্ডল থেকে বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে মিশে, তাই তো। আর কি হয়, শিলামণ্ডলে বা স্থলভাগে যে গাছপালা আছে, এই তো, বৃক্ষ আছে, যে গাছপালা আছে বা উদ্ভিদ আছে, উদ্ভিদ থেকে কি হয়, বাষ্পমোচন বা ট্রান্সপিরেশন, বাষ্পমোচন বা ট্রান্সপিরেশনের মাধ্যমে কি হয়, আবার কিছু পরিমাণ জল বায়ুমণ্ডলে মিশে যায়, তাই তো। তো এভাবে কি হয়, জল চক্র সম্পন্ন হয়। ক্লিয়ার? তাহলে দেখো, এবার যদি বলি জল চক্র, দেখো তাহলে বায়ুমণ্ডল থেকে, সাগর মহাসাগর থেকে কোথায় গেল, বায়ুমণ্ডলে গেল, তাই তো। আবার বায়ুমণ্ডল থেকে কি হলো, শিলামণ্ডলে নেমে আসলো, তাই তো। শিলামণ্ডল থেকে আবার কোথায়, আবার বায়ুমণ্ডলে প্রবেশ করলো, তাই তো। তোমরা জানো যে চক্রাকার পথের প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান একই হয়। কি বলছি, যে চক্রাকার পথের প্রাথমিক অবস্থান ও অন্তিম অবস্থান একই হয়, সেই চক্রাকার পথকে কি বলতো, আবদ্ধ প্রণালী বা ক্লোজড সিস্টেম বলা হয়। তাহলে যদি প্রশ্ন করি যে জল চক্র কি আবদ্ধ প্রণালী না উন্মুক্ত প্রণালী, জল চক্র হচ্ছে আবদ্ধ প্রণালী। কেন, এখান থেকে শুরু হচ্ছে, আবার ফিরে কি এখানেই আসছে, তাই তো। তাহলে প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থান একই, তাই তো। এই জন্য জল চক্র হচ্ছে কি আবদ্ধ প্রণালী বা ক্লোজড সিস্টেম, ঠিক আছে। এবার দেখো, এবার যদি বলি যে এই যে জল চক্র সম্পন্ন হচ্ছে, তাহলে এই জল চক্রের চালিকা শক্তি কি, জল চক্রের চালিকা শক্তি কি, দেখো কি হচ্ছে, সূর্যের তাপে, কি হচ্ছে, সূর্যের তাপে সাগর মহাসাগরের জল বা বায়ুমণ্ডলের জল বাষ্পীভূত হচ্ছে, এই তো। বাষ্পীভূত হওয়ার ফলেই কি হচ্ছে, এই জল চক্রটা কি সম্পন্ন হচ্ছে। তার মানে এই বাষ্পীভূত হচ্ছে কেন, সূর্যের তাপে, তাই কিনা। তার মানে সৌরশক্তি হচ্ছে জল চক্রের চালিকা শক্তি। প্রশ্ন হতে পারে কিন্তু, জল চক্রের চালিকা শক্তি কি, তাহলে কি সৌরশক্তি বা সূর্যের শক্তি। এই জল চক্র বিরামহীনভাবে চলতেই থাকে বা অবিরাম চলতেই থাকে, মানে এই বায়ুমণ্ডল থেকে জল বাষ্প হয়ে বায়ুমণ্ডলে যাবে, বায়ুমণ্ডল থেকে কি প্রেসিপিটেশন রূপে কি হবে, শিলামণ্ডলে আসবে, এবার শিলামণ্ডল থেকে কি পৃষ্ঠপ্রবাহ, অন্তঃপ্রবাহ রূপে আবার বায়ুমণ্ডলে ফিরে যাবে। ফলে এই চক্রাকার পথে জল সঞ্চালিত হতেই থাকে, এর কিন্তু কোনো বিরাম নেই, তাই তো। কিন্তু যদি পৃথিবীতে হিমযুগের আবির্ভাব ঘটে, দেখো পৃথিবীতে কিন্তু বেশ কয়েকবার হিমযুগের আবির্ভাব হয়েছে। বিজ্ঞানীরা মনে করেন, ভৌগোলিকেরা মনে করেন, আমরা একটা অন্তর্বর্তী হিমযুগে আছি, যে একটা হিমযুগ শেষ হয়েছে, আরেকটা হিমযুগ সামনে আসছে, ঠিক আছে। তো হিমযুগে কি হয় আমরা জানি, হিমযুগে কি হয়, যে ভূপৃষ্ঠের বেশিরভাগ এলাকা কি হয়, বরফাচ্ছাদিত হয়ে যায় বা বরফে ঢেকে যায়, তাই তো। তাহলে কি হয় হিমযুগের সময়, যে এই যে বায়ুমণ্ডলের জল বাষ্প হয়ে বায়ুমণ্ডলে গেল, তাই তো। এবার বায়ুমণ্ডলে হিমযুগের সময় কি হয়, এই বায়ুমণ্ডলের যে বাষ্প, সেই বাষ্প তুষার রূপে শিলামণ্ডলে নেমে আসবে, তাই তো। এবার তুষার রূপে শিলামণ্ডলে নেমে আসলে কি হবে, যে এই শিলামণ্ডলের উপরে এই তুষার জমাট বাঁধা বরফ রূপে অবস্থান করবে, তাই তো। তাহলে দেখো, তাহলে এই যে তুষার মানে বাষ্প কি হলো, শিলামণ্ডলে এলো,
তাই তো তুষার রূপে হলো, এসে কি হলো, জমাট বাঁধা বরফ রূপে অবস্থান করলো, তাই তো। তার মানে যতক্ষণ পর্যন্ত এই বরফ না গলছে ততক্ষণ পর্যন্ত কি এই যে প্রবাহ, পৃষ্ঠ প্রবাহ বা অন্তঃপ্রবাহ, সেটা কি চলবে, সেটা কি বন্ধ থাকবে, তাই তো। আবার যখন হিমযুগের শেষ হবে, এই বরফ যখন গলতে শুরু করবে, তখন কি হবে, তখন আবার এই জল চক্রটা কি তখন আবার সচল হবে, তাই তো। ফলে মনে রাখবে খুব ভালো করে যে হিমযুগের আবির্ভাব ঘটলে কিন্তু কি হয়, জল চক্রের ব্যাঘাত ঘটে। এবার দেখো এই যে বৃষ্টি ফোঁটা বায়ুমণ্ডল থেকে ভূপৃষ্ঠে পতিত হলে বা মৃত্তিকা স্তরে পড়ার পরে, মৃত্তিকার উপরে বা ভূপৃষ্ঠে পড়ার পরে কি কি ঘটে, ঠিক আছে। দেখো যে বৃষ্টি ফোঁটা ভূপৃষ্ঠে বা মৃত্তিকার উপর পড়ার পরে কিছু জল কি হয়, কিছু জল এরকম ভূপৃষ্ঠের উপর দিয়ে ভূপৃষ্ঠে সমান্তরালে প্রবাহিত হয়ে নদী, নালা, জলাশয়, সমুদ্রে গিয়ে মিলিত হয়, তাই তো। আর কিছু জল কি হয়, আর কিছু জল এই মৃত্তিকা স্তর চুঁয়ে, তাই তো, মৃত্তিকা স্তরের অভ্যন্তরে প্রবেশ করে, তাই তো। এই অভ্যন্তরে প্রবেশ করার কিন্তু অনেকগুলি প্রক্রিয়া আছে, এগুলো কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। দেখো এই অভ্যন্তরে প্রবেশ করার প্রক্রিয়াগুলো হলো, দেখো যে একটা হচ্ছে ইনফিল্ট্রেশন বা অনুস্রবণ, আর একটা হচ্ছে পার্কুলেশন বা ক্ষরণ, আর একটা হচ্ছে লিচিং বা ধৌত প্রক্রিয়া, ঠিক আছে। দেখো এখানে এই যে বাংলা অর্থগুলো, বাংলা মানে কিন্তু এক এক বইয়ে এক এক রকম আছে, তোমরা কিন্তু ইংরেজিটা খুব ভালো করে মনে রাখবে, তাহলেই হবে। তাহলে একটা কি বলছে ইনফিল্ট্রেশন, একটা কি পার্কুলেশন, আর একটা লিচিং বা ধৌত প্রক্রিয়া, ঠিক আছে। তো এই যে তিনটা প্রক্রিয়া, ইনফিল্ট্রেশন, পার্কুলেশন এবং লিচিং, এই তিনটা প্রক্রিয়ায় কি বলতো, জলের ডাউনওয়ার্ড মুভমেন্ট, বৃষ্টির জলের ডাউনওয়ার্ড মুভমেন্ট, মানে এই তিনটা প্রক্রিয়াতে কি হয়, জল নিম্নগামী হয়, মৃত্তিকা স্তরের ভেতর দিয়ে জল নিচের দিকে নামতে শুরু করে, ঠিক আছে, জল নিচের দিকে নামতে শুরু করে এই তিনটা প্রক্রিয়ার মাধ্যমে, ইনফিল্ট্রেশন, পার্কুলেশন, লিচিং। তাহলে এবার এই তিনটার মধ্যে কি পার্থক্য, ঠিক আছে, খুব ভালো করে বুঝতে হবে এটা। দেখো প্রথমে এই ইনফিল্ট্রেশন বা অনুস্রবণ, ইনফিল্ট্রেশন কি, দেখো মনে করো এই কোনো বৃষ্টি ফোঁটা এখানে আছে, এবার এই বৃষ্টি ফোঁটা কি হলো, যে মৃত্তিকা স্তরে পড়লো, তাই তো। তাহলে বৃষ্টি ফোঁটা মৃত্তিকা স্তরে পড়ে জাস্ট এন্ট্রি করলো কোথায়, শিলামণ্ডলে, মানে এই বৃষ্টি ফোঁটাটা কোথায় আছে, বায়ুমণ্ডলে আছে, তাই তো। এবার শিলামণ্ডলে পড়লো, তাই তো, মানে মাটির উপরে পড়লো বা ভূপৃষ্ঠের উপরে পড়লো, পড়ে কি হলো, মৃত্তিকা স্তরে প্রবেশ করলো, তো জাস্ট এন্ট্রি। তাহলে শিলামণ্ডলে জাস্ট এন্ট্রি করলে সেটাকে বলা হয় ইনফিল্ট্রেশন বা অনুস্রবণ। তাহলে অনুস্রবণে, ইনফিল্ট্রেশনে কি হচ্ছে, একটা মিডিয়াম বা মাধ্যমের চেঞ্জ হচ্ছে, তাই কি না, কি হচ্ছে, যে এই বৃষ্টি ফোঁটা কোথায় ছিল, বায়ুতে ছিল, তাই তো, বায়ুমণ্ডলে ছিল, এটা কি হলো, জাস্ট কি হলো, শিলামণ্ডলে বা মৃত্তিকা স্তরে প্রবেশ করলো, তাই তো। তাহলে ছিল বায়ুমণ্ডলে, প্রবেশ করলো শিলামণ্ডলে, একটা মাধ্যমের চেঞ্জ হচ্ছে। তো এই যে মাধ্যমের চেঞ্জ বা জাস্ট এন্ট্রি মৃত্তিকা স্তরে, এই জাস্ট এন্ট্রিটাই হচ্ছে ইনফিল্ট্রেশন বা অনুস্রবণ। এবার দেখো এই পার্কুলেশন বা ক্ষরণটা কি, দেখো তাহলে এই ইনফিল্ট্রেশনটা কি বলছি, ডাউনওয়ার্ড মুভমেন্ট, নিচের দিকে নিম্নগামী হওয়া, আবার পার্কুলেশনটাও নিম্নগামী হওয়া, তাই তো। তাহলে জাস্ট এন্ট্রি হচ্ছে কি ইনফিল্ট্রেশন। এবার এন্ট্রি নেওয়ার পরে, মানে মৃত্তিকা স্তরে প্রবেশ করার পরে, এই বৃষ্টির জল যখন চুয়ে আরো অভ্যন্তরে প্রবেশ করতে থাকে, চুয়ে যখন আরো ভেতরের দিকে নামতে থাকে, ঠিক আছে, গভীরে প্রবেশ করতে থাকে, তখন সেটাকে বলা হয় পার্কুলেশন বা ক্ষরণ। তাহলে দেখো, তাহলে ইনফিল্ট্রেশনটাও ডাউনওয়ার্ড মুভমেন্ট, নিচের দিকে নামা, পার্কুলেশনটাও নিচের দিকে নামা। তাহলে ইনফিল্ট্রেশন কি হলো, জাস্ট এন্ট্রি, জাস্ট মৃত্তিকা স্তরে প্রবেশ করলো, সেটা হচ্ছে ইনফিল্ট্রেশন। এবার প্রবেশ করার পর যখন আরো নিচের দিকে নামতে থাকবে, তখন সেটা হচ্ছে পার্কুলেশন বা ক্ষরণ। ক্লিয়ার? এরপর দেখো লিচিং বা ধৌত প্রক্রিয়া। দেখো লিচিংটাও কিন্তু এই ডাউনওয়ার্ড মুভমেন্ট, জল এরকম নিচের দিকে নিম্নগামী হবে বা নিচের দিকে প্রবেশ করবে। লিচিংটা কি, দেখো এবার এই মৃত্তিকা স্তরে কি আছে, বিভিন্ন খনিজ থাকতে পারে, তাই তো, লবণ থাকতে পারে, তাই তো। তো ওই বৃষ্টির জলের দ্বারা যদি এই খনিজ লবণ বা বিভিন্ন খনিজ নিম্নগামী হয়, কি বলছি, বৃষ্টির জলের দ্বারা যদি বিভিন্ন খনিজ লবণ এগুলো নিম্নগামী হয়, ঠিক আছে,
তখন সেটাকে বলা হয় লিচিং বা ধৌত প্রক্রিয়া। ক্লিয়ার? তাহলে দেখো তিনটাই কি ডাউনওয়ার্ড মুভমেন্ট, তাই তো? তিনটার পার্থক্য বুঝতে পারলে? এবার দেখো এবার এই যে পার্কুলেশন হলো, পার্কুলেশন হওয়ার পরে নিচের দিকে যাচ্ছে, গিয়ে যখন এই নিচের শিলাস্তরে কোথাও গিয়ে জল যখন জমা হয় তখন সেটা হয় কি ভৌম জল বা গ্রাউন্ড ওয়াটার। ক্লিয়ার? এবার দেখো এবার এই রান অফ আর সিপেজ কি দেখো তো, এই ইনফিল্ট্রেশন, পার্কুলেশন আর লিচিং এই তিনটাই কি ভার্টিক্যাল মুভমেন্ট, জলের নিম্নগামী হওয়া, তাই তো? ভার্টিক্যাল মুভমেন্ট, তাই তো? আর এই সিপেজ আর রান অফ এই দুটা হচ্ছে জলের হরাইজন্টাল মুভমেন্ট বা অনুভূমিক প্রবাহ। কীরকম? যে বৃষ্টি হওয়ার পর বৃষ্টির যে জল ভূপৃষ্ঠের উপর দিয়ে, মাটির উপর দিয়ে বা ভূপৃষ্ঠের উপর দিয়ে অনুভূমিকভাবে ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিকভাবে গড়িয়ে যায়, তাই তো? সেটাকে বলা হয় রান অফ বা পৃষ্ঠ প্রবাহ। ক্লিয়ার? আর এই জল মৃত্তিকা স্তরে প্রবেশ করার পরে, জল মৃত্তিকার ভিতরে প্রবেশ করার পরে যদি এরকম যে সমান্তরালে বা অনুভূমিকভাবে মৃত্তিকা স্তরের ভেতর দিয়ে এরকম সমান্তরালে বা অনুভূমিকভাবে জলের স্থানান্তর ঘটে, ঠিক আছে? তো এই যে মৃত্তিকা স্তরের ভেতর দিয়ে জলের যে স্থানান্তর, কি অনুভূমিক স্থানান্তর, সেই অনুভূমিক স্থানান্তরটাই হচ্ছে কি বলতো সিপেজ বা চোয়ানো। তাহলে দেখো, তাহলে এই রান অফ আর সিপেজ দুটা কি জলের কি অনুভূমিক স্থানান্তর, তাই তো? তো রান অফটা কি ভূপৃষ্ঠের উপর দিয়ে ভূপৃষ্ঠের সমান্তরালে প্রবাহিত হয়, আর সিপেজটা কি বা চোয়ানোটা কি যে মৃত্তিকা স্তরের ভিতর দিয়ে, তাই তো, অনুভূমিকভাবে জলের স্থানান্তর হয়। ঠিক আছে?